যেখানে যাই এটা অপরাধের রেশিও এটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আপনি এখানে অনেক বেশি এলিমেন্টস অ্যাড করেছেন, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা অপরাধ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মাদক। আপনি থেফট বলেন, রবারি বলেন, ডেকুইটি বলেন, স্ন্যাচিং বলেন, অ্যাবডাকশন বলেন, রংফুল কনফাইনমেন্ট বলেন, রংফুল রেস্ট্রেইন বলেন, প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে কোনো না কোনো ফর্মে মাদক জড়িত। আপনি দেখবেন যে বর্তমানে একটা সময় আমরা মাদকগুলোর অ্যাভেলেবিলিটি দেখতাম শুধুমাত্র শহর কেন্দ্রিক, এখন সেই শহর থেকে পৌরসভা, পৌরসভা থেকে গ্রাম পর্যন্ত চলে গেছে এই মাদকের অ্যাক্সেস। তাহলে এই মাদকগুলো অ্যাভেলেবল কারা করতেছে সেই বিষয়ে কিন্তু আমাদের এখানে খুব বেশি সচেতনতা আছে বলে মনে হয় না। আপনি একটু যদি গ্রামে গিয়ে একটু খোঁজখবর নেন, গ্রামে গিয়ে যদি আপনি স্টাডি করেন, তাহলে সেখানে পর্যন্ত মাদক চলে গেছে। তাহলে এখানে কেউ না কেউ এখানে মাদকের একটা সহজ অ্যাক্সেস এখানে এনশিওর করতেছে। আপনি দেখবেন যে আমরা প্রত্যেকটা বছর দেখি প্রায় 50 থেকে 60 হাজার কোটি টাকার মাদকের বিজনেস বাংলাদেশে হচ্ছে। তাহলে দেখবেন আপনি যারাই যেসব অপরাধীরাই আপনি তাদেরকে অ্যারেস্ট করবেন, দেখবেন যে তার ব্যাকগ্রাউন্ডে মাদক কোনো না কোনোভাবে। রিসেন্টলি যদি আপনি বড় বড় আলোচিত হত্যাকাণ্ডগুলো দেখেন, সেন্সেশনাল ইনসিডেন্টগুলো দেখেন, দেখবেন যে তারা কোনো না কোনোভাবে মাদকের সাথে সংশ্লিষ্ট। এখন কথা হচ্ছে এই যে আমাদের বর্তমান যে পরিস্থিতি, এটা কেন? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের যেই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এবং আমাদের যারা পলিটিশিয়ান, সেটা রুলিং পার্টি হোক, তাদের মধ্যে একটা আমরা সবসময় একটা গ্যাপ দেখতে পাই, যার ফলশ্রুতিতে এই সমস্ত অপরাধগুলো সবসময় ঘটে থাকে। ফর এক্সাম্পল, আপনি জাঙ্গাল সালিমপুরে যদি আমরা এক্সাম্পল দিই, এখানে একটা সময় অপরাধের অভয়ারণ্য ছিল। যখন ল এনফোর্সমেন্ট রিয়েক্টিভলি এবং প্রোয়েক্টিভলি যখন সেখানে ব্যবস্থা নিয়েছে, এখন কিন্তু অনেক কিছু কন্ট্রোল চলে আসছে। তার মানে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে যখন পলিটিশিয়ান এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যেসব উপাদান একসাথে কাজ করে, তখন যে কোনো ক্রাইম কন্ট্রোল করা অনেক বেশি ইজি হয়ে যায়। এবং আপনি দেখবেন যে এখানে আরও অনেক বেশি জিনিস কাজ করে। যেমন আমরা যদি বলি একজন অপরাধী, অপরাধ পুরো বিশ্বের মতো হবেই। কেউ বলতে পারবে না যে আমি অপরাধ সুন্দর করে নিয়ে আসতে পারবো, আমি অপরাধ সম্পূর্ণভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবো। ইটস ইম্পসিবল। বাট অপরাধ হবে, অপরাধী থাকবে, কিন্তু সেই পার্সপেক্টিভে আপনাকে অপরাধগুলো কন্ট্রোল করতে হবে, প্রিভেনশন করতে হবে। সে প্রিভেনশন করার জন্য যারা সবচেয়ে বেশি আগানো, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশ। এবং হঠাৎ করে আমরা দেখলাম যে বিভিন্ন কারণে পুলিশকে ডিসএম্পাওয়ার করার জন্য আমরা একটা পর্যায়ে দেখলাম। সো কখনো আপনি পুলিশকে ডিসএম্পাওয়ার করে একটা সোসাইটি থেকে ক্রাইম কখনো প্রিভেনশন আপনি করতে পারবেন না। সো এজন্যই আমাদেরকে এইসব জায়গায় কাজ করতে হবে, হ্যাঁ, যাতে করে তাদেরকে সাথে নিয়ে কিভাবে এগুলো একসাথে অ্যাডজাস্ট করা যায় সেই বিষয়ে কাজ করতে হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আপনি দেখবেন আমাদের দেশের মধ্যে, সেটা হোক সরকার, সেটা হোক আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি, সেটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সবার মধ্যে আমরা একটা ডিনায়াল, একটা আমরা প্রোপেন্সিটি আমরা দেখি। সেটা হতে পারে ডিনায়াল দ্য রেসপন্সিবিলিটি, সেটা হতে পারে ডিনায়াল দ্য ভিকটিম, সেটা হতে পারে ডিনায়াল দ্য অফেন্ডার, সেটা হতে পারে আর বিভিন্ন অনেক কিছু কারণ। এই যে আমাদের একটা মনে করেন অস্বীকার করার প্রবণতা, ডিনাই করার প্রবণতা, কোনো একটা দায় নিতে চাওয়ার প্রবণতা, এইসব কারণেই এই সমস্ত প্রত্যেকটা জিনিস এখানে ঘটতে থাকতেছে এবং এগুলো প্রচুর পরিমাণে ক্রাইমগুলো বেড়ে যাচ্ছে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত বিষয়গুলো কেন আসতেছে, এখানে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অবাধ প্রবাহের কারণে এক্সাম্পল দিয়ে আসে। এইখানে এটা যেমন একদিকে সত্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাভেলেবিলিটির কারণে যে ক্রাইম জিনিসটা হয় এমন না। আপনি অনেক অপরাধী দেখবেন যারা কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম কি সেটা জানেই না। কেন হচ্ছে তাহলে? কারণ যে আমরা বলি টুডেস জুভেনাইল ডেলিনকুয়েন্ট, টুমোরোস গডফাদার। তাহলে এই যে আজকে যারা জুভেনাইল ডেলিনকুয়েন্ট, যারা কিশোর অপরাধ করতেছে সব জায়গায়, যারা কিশোর অপরাধকে লিড দিচ্ছে, তাদেরকে তো আমরা কোনো কন্ট্রোল করতেছি না, তাদেরকে আমরা রিহেবের ব্যবস্থা করতেছি না, তাদেরকে প্রপার জাস্টিস আমরা তাদের জন্য এনশিওর করতে পারতেছি না। রিসেন্টলি আপনি মোহাম্মদপুরের এক্সাম্পল দেখতে পাবেন, যেখানে অ্যালেক্স সিমন, যার পিছনে 18টা মামলা, সে 18টা মামলা থাকার পরও সে কিভাবে কারাগারের বাইরে, সে অ্যারেস্ট হয় আবার জামিন নিয়ে বের হয়ে আসে, তো তাকে জামিনটা দিচ্ছে কে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং আপনি দেখবেন রিসেন্টলি সে মার্ডারের শিকার হলো, তাকে বিভিন্ন শুধুমাত্র একটা ছিনতাইকৃত বাইকের বিভিন্ন বন্টন নিয়ে মারামারিতে সে খুন হলো। তাহলে অপরাধী খুন হয়ে যাওয়া আমরা অনেকে বাহবা দিই। তাহলে শুধুমাত্র এটা তো ভাবার বিষয় না। আপনি অপরাধ করবে, তাকে অ্যারেস্ট করবেন, তার পিছনে প্রপার জাস্টিস এনশিওর করবেন, এবং সে যদি বিভিন্ন কারণে এডিকশন থাকে, তার পিছনে অনেকগুলো কারণ থাকে, তাহলে সেগুলো আমরা এখানে কি করব? এগুলো অ্যাডজাস্ট করব, সেগুলো আমরা রিফর্ম করব। কিন্তু আমরা এগুলো না করে যে অপরাধী, তাকে আমরা অবমূল্যায়ন করি, সোসাইটি থেকে আমরা তাকে ডিসলোকেট করে দিই, তাকে আমরা লেবেলিং করি, যার ফলশ্রুতিতে সে আবার যে প্রপার একটা
সোসাইটিতে সে বসবাস করবে, সে ধন্যবাদ। অ্যাডাপ্ট হবে, সেই বিষয়ে সে আগ্রহ হারিয়ে ফেলে। ধন্যবাদ আপনাকে।